মুশফিকা চৌধুরী, মনিরা চৌধুরী, আফিফ আমিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো জানো মনে হয় যে আজকে আমার একটা ক্লাস হবে 11টার সময়। মেহেরুন্নেসা, আসলে তোমাদের ফেসবুক আইডির সাথে আমি তো অ্যাডজাস্ট না, আর সব স্টুডেন্টের নামও আমি জানি না। তো যাই হোক, অসুবিধা নাই। আমি যদি তোমাদের ওই শিপ্রা ভৌমিক, এটাকে আমি তো চিনি। তাসিন খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, লেট স্টার্টস। আমরা দেখি, আমি তোমাদের ইলেকট্রোলাইসিস আমি শুরু করেছিলাম ড্রাই সেল দিয়ে, এবং ড্রাই সেলটা পড়ানো হয়ে গেছিল, এবং ইলেকট্রোলাইসিসের কিছু বেসিক পার্ট, বিশেষ করে আমি বোর্ডে গত ক্লাসে লিখেছিলাম, আজকেও লিখেছি তোমাদের জন্য। এবং দেখো, এখানে আমি 13টা পয়েন্ট লিখেছি। এখানে প্রথমে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রিক কন্ডাক্টর, তারপর লেখা আছে টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টর, ইলেকট্রনিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, ডিফারেন্স বিটুইন ইলেকট্রনিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, বাথ, ইলেকট্রোড, ক্যাথোড, অ্যানোড, ক্যাটায়ন, অ্যানায়ন, তারপরে মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস। অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস, এটাই তো পরীক্ষায় আসে। এবং কিভাবে আসে আগে শেখাবো, তারপরে ক্রিয়েটিভ প্রশ্ন দেব, তারপরে কিভাবে লিখতে হবে তার লেখার প্যাটার্ন। তবে এটা 4 মার্কসের কোশ্চেন আসে, একটু লেন্দি হলেও কিন্তু সহজ। এবং আমি চেষ্টা করব তোমাদের যেন পড়া না লাগে। আমি এখানে শুধু কিছু টেকনিক্যাল বিষয়টা তোমাকে জানতে হবে, সিম্বল, ভ্যালেন্সি, ডিসোসিয়েশন, এই সমস্ত পার্টগুলো তোমাদের জানতে হবে। এনিওয়ে, তো ইলেকট্রোলাইসিস পার্টটা হলো ইলেকট্রোলাইসিস পার্ট। ইলেকট্রোলাইসিস পার্টের আমরা শিখবো ইলেকট্রোলাইসিস। অলরেডি আমরা ওই দিন ইলেকট্রোলাইসিস, ইলেকট্রনিক কন্ডাক্টর, টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টর, ইলেকট্রনিক কন্ডাক্টর, এই পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এইগুলো শিখিয়ে আমরা এই যে পার্ট, মেন পার্টটা যেটা পরীক্ষায় আসে, এটা শিখব। তো দেখো, আমাদের আমরা এখন শিখি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কাকে বলা হয়। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক, ইলেকট্রোলাইটিক শব্দের অর্থ হচ্ছে লাইটিক করা যায়, যেখানে ইলেকট্রিসিটি দিয়ে কোনো কম্পাউন্ডকে ভেঙে ফেলা যায় এবং যার মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, সেই ধরনের কন্ডাক্টরকে বলা হয় ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। অর্থাৎ যারা অ্যালাউ করে ইলেকট্রিসিটি, তাদের মেল্টেড অর অ্যাকুয়াস সলিউশনে যদি ইলেকট্রিসিটি দিই, তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট অ্যালাউ করে এবং কেমিক্যাল রিয়াকশনে তাদের কনস্টিটিউয়েন্টসগুলো আলাদা হয়ে যায়। এই ধরনের কন্ডাক্টরগুলোকে বলা হয় আমাদের ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। আরেকটা বিষয় হলো, এখানে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের ক্ষেত্রে এখানে আয়ন ফ্লোর কারণে ইলেকট্রিসিটি ফ্লো হয় এবং ম্যাটারের কম্পোজিশন চেঞ্জ হয়ে নিউ ম্যাটার প্রডিউসড হয়। অনেকগুলো কথা বলেছি। যে সমস্ত সাবস্টেন্সের মল্টেন অথবা ডিজলভ স্টেটে ইলেকট্রিসিটি অ্যালাউ করে, ইলেকট্রিসিটি পাস হয়, কি জন্য? ডিউ টু দ্য ফ্লো অফ আয়ন্স, এবং ম্যাটারের কম্পোজিশন চেঞ্জ হয়ে নিউ ম্যাটার প্রডিউসড হয়, সেই ধরনের কন্ডাক্টরকে বলা হয় ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। কারা এরা? যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এটা তো সলিড স্টেট, আমরা যে এডিবল সল্ট খাই এটা সলিড, এর মধ্যে ইলেকট্রিসিটি অ্যালাউ করবে না, পাস অ্যালাউ করবে না। কিন্তু এটা যদি একটা সলিউশন করি, সলিউশন দুই ধরনের, একটা মেল্টেড সলিউশন, একটা অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশন হলো যে পানির মধ্যে যদি লবণ দিই, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, একটা সলিউশন তৈরি হয়ে যাবে, সেটাকে আমরা বলবো অ্যাকুয়াস সলিউশন। আর মেল্টেড সলিউশন মানে হলো, বা মেল্টেড স্টেট মানে হলো যে পুরাটাকে আমরা মেল্ট করব, একদম হিট দিয়ে মেল্ট করে ফেলবো। এই মেল্টেড স্টেটে অথবা অ্যাকুয়াস স্টেটে ইলেকট্রিসিটি পাস অ্যালাউ করে।
এবং যখন ইলেকট্রিসিটি দেওয়া হবে তখন এই সোডিয়াম ক্লোরাইড ভেঙে দিয়ে আমাদের তার কম্পোনেন্টসগুলো আলাদা হয়ে যাবে। এবং এই যে ইলেকট্রিসিটি অ্যালাউ হয়ে নিউ ম্যাটার প্রডিউসড হলো, এবং এখানে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার কারণ হলো এখানে আয়ন ফ্লো হওয়ার কারণে ইলেকট্রিসিটি ফ্লো হয়। এখন যদি বলা হয় স্যার সুন্দর করে একটু লিখে দিবেন যে আসলে আমাদের এই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরকে যদি আমরা সুন্দর করে একটা ডেফিনেশন আকারে লিখি তাহলে আমরা কিভাবে লিখব, আমি প্রথমে একবার বলবো তারপর আমি লিখে দেব। সেটা হলো the substance which conduct electricity with change of the composition of matter and electricity flows due to the flow of ions are called electrolytic conductor। অর্থাৎ যে সমস্ত কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হয় এবং তাদের ম্যাটারের কম্পোজিশন চেঞ্জ হয়ে নিউ ম্যাটার প্রডিউসড হয় এবং ইলেকট্রিসিটি ফ্লো হয় ডিউ টু দ্য ফ্লো অফ আয়নস আর কল্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। তাহলে আমি লিখি, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, দ্য কন্ডাক্টরস which conduct electricity with composition of matter and electricity flows due to the flow of ions are called electrolytic conductor। যেমন এক্সাম্পল কি, এক্সাম্পল কারা, এক্সাম্পল হলো usually salts, acid and bases are electrolytic conductors। এখন যদি বলো স্যার এই অ্যাসিড কি, বেসেস কি, সল্ট কি, এটা একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 11 না চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 একটা চ্যাপ্টার আছে অ্যাসিড বেস সল্ট, এবং আমাদের অনারেবল কাশিম স্যার তোমাদেরকে পড়িয়েছেন সুন্দর করে। অ্যাসিড হলো যেখানে হাইড্রোজেন আয়ন ডোনেট করবে অ্যাকুয়াস সলিউশনে এবং অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে বেজের সাথে রিঅ্যাক্ট করে সল্ট প্রডিউস করবে, তাদেরকে অ্যাসিড বলে। বেজ হলো মেটালের অক্সাইড আর হাইড্রোক্সাইড যারা ডোনেট করবে ওএইচ আয়ন অ্যাকুয়াস সলিউশনে এবং যারা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করে। আর সল্ট হলো আমাদের একটা নিউট্রাল সাবস্টেন্স যেটা আমাদের হয় প্রডিউসড হয় অ্যাসিড এবং বেজের রিঅ্যাকশনের দ্বারা, সেইগুলোকে বলা হয়। যেমন আমরা যদি লিখি, যেমন একটা অ্যাসিডের নাম লিখি, অ্যাসিডের নাম হলো এখানে HCl একটা অ্যাসিড, অর H2SO4 একটা অ্যাসিড, অর নাইট্রিক অ্যাসিড, এগুলো সব ফর্মুলা। যেমন বেজ যদি লিখি, বেজ হলো মেটালের অক্সাইড অর হাইড্রোক্সাইড, যেমন সোডিয়াম অক্সাইড হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। আর সল্ট কি, নিউট্রাল সাবস্টেন্স, যেমন ম্যাগনেসিয়াম সালফেট, এটা কিন্তু তৈরি হয়েছে আমাদের অ্যাসিড আর বেজ রিঅ্যাকশন দ্বারা। তারপরে সোডিয়াম ক্লোরাইড, তারপরে অ্যালুমিনিয়াম নাইট্রেট, এইগুলো সব হলো আমাদের অ্যাসিড সল্ট বেজ। যা এইগুলো সব হলো আমাদের ইলেকট্রোলাইটস, অর্থাৎ যে সাবস্টেন্সগুলো মধ্যে ইলেকট্রিসিটি পাস হয় তাদের মেল্টেড অথবা অ্যাকুয়াস সলিউশনে এবং মেটারের কম্পোজিশন চেঞ্জ হয়ে নিউ ম্যাটার প্রডিউসড হয় এবং ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার কারণ হলো তারা আয়ন ফ্লো হয় তাই। তো দিস আর কল্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। আমি আবার বলি, ফাইনালি বলে আমি অন্য প্রশ্নে চলে যাব। The conductors which conduct electricity with change of the composition of matter and electricity flows due to the flow of ions are called electrolytic conductor। এখন তোমরা জেনেছো কিনা বা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টস বক্সে লিখে জানাও। আমি এখন বুঝতে পারছি না তোমরা সবাই জেনেছো কিনা। আর এত স্টুডেন্ট, মাত্র 29 স্টুডেন্ট প্রেজেন্ট থাকলে কিভাবে হবে?
আমি যতটুকু পড়ালাম এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, বুঝেছি স্যার। আর কই সবাই আমাকে জানাও যে আমি কতটুকু তোমরা বুঝছো। এর উপর আমি একটা এমসিকিউ দেব। যদি এর উপর আমি এমসিকিউ তৈরি করি, এই যে আমি যদি পার্টটা বুঝে থাকি, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। দেখি লিখতে পারি কিনা। দেখো, হুইচ ওয়ান ইজ ইলেক্ট্রোলাইটিক conductor? Number A, Fe. Number B, carbon. Number C, gold. Number D, H2SO4. Answer করো, which one is electrolytic conductor? এর মধ্যে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কোনটা, দেখি পারো কিনা। হুইচ ওয়ান ইজ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই পেরেছো যে ডি ইজ দ্য ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। আচ্ছা, তাহলে যদি আমি একটা দিই, আরেকটা লেখো, আরেকটা লেখো। Electricity conducts through number 1 carbon, graphite. Number 2 solid sodium chloride. Number 3 aqueous solution of magnesium chloride. Which one is correct? Which one is correct? Option A 1 and 2, option B 1 and 3, option C 2 and 3, option D 1, 2 and 3. দেখি কেমন আনসার করতে পারো। যদি পারো তাহলে বুঝবো তোমাদের বেসিকটা স্ট্রং হয়েছে, অন্তত যতটুকু পড়ানো হয়েছে। প্লিজ সবাই দেখি, সবাই লেখো, কারা কারা পেরেছো দেখি লেখো। তোমরা যে কমেন্টস লিখেছো তাতে মোস্ট অফ দ্য স্টুডেন্টের হয়নি। তোমরা আচ্ছা, তারপর দেখি আরো দু একজনের হয়েছে, আমি সবাই যে হয়নি তা না, কিছু কিছু স্টুডেন্টের হয়েছে। না, মুনিরা চৌধুরী তোমার হয়নি।
দেখো আমরা এখানে দিচ্ছি হুইচ ওয়ান ইজ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, ও সরি না সরি ইলেকট্রিসিটি কন্ডাক্টস থ্রো, আমি কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্টস তার মানে কন্ডাক্টরের আমি ডেফিনেশন দিচ্ছি এখানে। এখানে ইলেকট্রিসিটি কার মধ্য দিয়ে কন্ডাক্ট করে, এটা কোশ্চেন নাম্বার 1 ছিল, এটা কোশ্চেন নাম্বার 2। তাহলে এখানে আসি গ্রাফাইট, ইয়েস কার্বন কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এবং আমি তোমাদেরকে বলেছিলাম একমাত্র নন মেটাল এবং যেটা একটা বিশেষ ফর্ম যার নাম হলো গ্রাফাইট, কার্বনের একটা বিশেষ ফর্ম গ্রাফাইট, সেটা কিন্তু কন্ডাক্ট করে। সো 1 ইজ কারেক্ট। সলিড সোডিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে ইলেকট্রিসিটি পাস হয় না। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মেল্টেড অর অ্যাকুয়াস সলিউশন এই দুটার মধ্যে ইলেকট্রিসিটি পাস এলাও হয়, কিন্তু সলিড স্টেটে তুমি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, এই সোডিয়াম ক্লোরাইড যেটা এডিবল সল্ট আমরা খাই, এটার মধ্যে তুমি ইলেকট্রিসিটির একটা তার দাও, এটা আমাদের কন্ডাক্ট করবে না, তাহলে এটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। আরেকটা লিখছি অ্যাকুয়াস সলিউশন অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা ক্লোরাইড সল্ট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা ক্লোরাইড সল্ট, এবং এই ক্লোরাইড সল্টের মধ্যে অবশ্যই অ্যাকুয়াস সলিউশনের মধ্যে এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। তাহলে আমরা যেটা পড়লাম ইলেকট্রনিক কন্ডাক্টর এন্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, কোনগুলো ইলেকট্রনিক কন্ডাক্টর, কোনগুলো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, কোনটার মধ্যে ইলেকট্রিসিটি পাস হয়, কোনটার মধ্যে পাস হয় না, এবং এটা দেখলেই যেন আমরা বুঝতে পারি। এই যে জিনিসটা শিখছো এইটাই হলো আমাদের বেসিক জিনিস, এটা তোমার কাজে লাগবে, এটা স্কুলের পরীক্ষার জন্য লাগুক, আর ওই তোমার সারা জীবনের একটা অ্যাসেট, তুমি দেখলে বুঝতে পারবা তোমার এটা নলেজটা ডেভেলপ হলো যে একটা কন্ডাক্টর কোনগুলো, কন্ডাক্টর কারা, কন্ডাক্টরের টাইপস কি, কোনগুলো হচ্ছে মল্টেন স্টেটে বা মেল্টেড স্টেটে এর মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কোনটা করে না, কোনটা ইলেকট্রনিক কন্ডাক্টর, কোন নন মেটালটা একমাত্র নন মেটাল যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এটাই তোমার সবথেকে বড় সম্পদ। এনিওয়ে, তাহলে আমরা ইলেকট্রনিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর এটা আমরা জানলাম। এখন যদি লেখা আসে পরীক্ষায়, এখন বোর্ডে নাই, বইতে নাই, স্যার আপনি পড়াচ্ছেন কেন? এই যে আমি বিভিন্ন স্কুলের টিচারদের ভিডিও দেখি, বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের দেখি, তাদের টিচাররা অনেক অনেক বেশি জিনিস পড়ায়, অনেক বিস্তারিত, অনেক টার্মের আনুষঙ্গিক টার্মগুলো, এবং বইতে যা আছে ওইগুলোই আসবে এমন কোনো কথা নেই, বেসিক জিনিসের কোনো আসলে বইতে থাকে না। হ্যাঁ, নলেজ বেসড কোশ্চেনগুলো বইয়ের বাইরে কখনো আসবে না। নলেজ বেসড যেটা মনে করো অ্যাবাউট 30 কোশ্চেনের মধ্যে বা তোমাদের 40 কোশ্চেনের মধ্যে অ্যাবাউট 10 কোশ্চেন নলেজ বেসড কোশ্চেন, সেটা বইয়ের বাইরে কখনো আসবে না। সেটা কি মনে করো একটা সায়েন্টিস্টের নাম দেওয়া আছে নিলস বোর। নিলস বোর কত সালে বোর অ্যাটমিক মডেল ডোনেট করে? 1913। কিন্তু যদি বলা হয় ম্যাক্সওয়েল কত সালে দেয়, এটা তোমার বইতে নাই, কখনোই আসবে না এই ধরনের কোশ্চেন। তাহলে এখন আমরা শিখবো ডিফারেন্সেস বিটুইন ইলেকট্রনিক কন্ডাক্টর আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। আর ক্লাসটা শেষ হতে যদি একটু দেরিও হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি লাগে, 1.5 ঘন্টা যদি লাগে, প্লিজ সবাই অনলাইনে থাকবে। আমি একটা কমপ্লিট লেসন, আমি তোমাদেরকে কথা দিয়েছি যে তোমাদের এই যে যত বড় কোশ্চেনই হোক না কেন তুমি লিখতে পারবে, তোমার মুখস্থ করা লাগবে না। আমরা মেন এই জিনিসটা পড়ার জন্যই কিন্তু এতগুলো জিনিস আমরা পড়ছি। এনিওয়ে, আমরা ডিফারেন্সেস বিটুইন ইলেকট্রনিক কন্ডাক্টর এন্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর তোমরা অলরেডি ধরে জানো। যদি বলা স্যার কেমন জানি, যেমন দেখো ইলেকট্রনিক, তোমাদের দুটো লিখলেই তো মার্কস পাওয়া যায়, 2 মার্কস। তাহলে ইলেকট্রনিক কন্ডাক্টর কারা? সেই সমস্ত কন্ডাক্টরগুলো যারা ম্যাটারের কম্পোজিশন চেঞ্জ হয় না, কখনো নিউ ম্যাটার প্রডিউসড হয় না। নো নিউ ম্যাটারস আর প্রডিউসড when electricity passed, হয়ে গেল। আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে অলওয়েজ নিউ ম্যাটারস আর প্রডিউসড when electricity passed, হয়ে গেল একটা। 2 নাম্বারটা হলো ইলেকট্রনিক কন্ডাক্টরে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ডিউ টু দ্য ফ্লো অফ আয়ন, আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ডিউ টু দ্য ফ্লো অফ সরি আমি মনে ভুল বলেছি, ইলেকট্রনিক কন্ডাক্টরে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ডিউ টু দ্য ফ্লো অফ ইলেকট্রন, আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ডিউ টু দ্য ফ্লো অফ আয়ন। এই তো দুটো হয়ে গেল। এখন যদি আমি একটু বাড়তি বলি, অর্থাৎ আরো কিছু যদি শিখতে চাই, তাহলে ইলেকট্রনিক কন্ডাক্টরে আমাদের হিট যদি বাড়ায়, অর্থাৎ বাড়ি থেকে যদি হিট দিই, মনে করো এটা লোহার মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, অথবা একটা কপার তারের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, এটা যদি আমি হিট দিই তাহলে ফ্লো অফ ইলেকট্রিসিটিটা কমে যাবে। যদি বলো স্যার একটা প্র্যাকটিক্যাল বলেন তো, একটা ফ্যান অনেকক্ষণ ধরে চললে কিন্তু তারগুলো গরম হয়ে যায়, অর্থাৎ হিট প্রোডাকশন হয়, এবং দেখবা শেষে
একদম ঠান্ডা অবস্থায় যত জোরে ঘুরবে অনেকক্ষণ ঘোরার পরে তার ঘোরাটা একটু স্লো হয়ে যাবে, কারণ সেখানে রেজিস্ট্যান্স বেড়ে যায়। অর্থাৎ আমাদের হিট দিলে ইলেকট্রনিক কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি গ্র্যাজুয়ালি ফল করে ডিউ টু দ্য ইনক্রিজ অফ রেজিস্ট্যান্স, যেটা চ্যাপ্টার নাম্বার তোমরা 9-এ পড়েছো বা পড়েছো কিনা আমি জানি না। অর্থাৎ হিট দিলে, গরম করলে কোনো জিনিস যদি মেটালসকে যদি হিট দেওয়া হয় তাহলে অবশ্যই তার মধ্যে কন্ডাক্টিভিটিটা কমে যায়, অর্থাৎ রেজিস্ট্যান্স বেড়ে যায়। কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে যদি হিট দাও একটা সলিউশনে, যদি গরম করো এবং ইলেকট্রিসিটি দাও, তার মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লোটা বেশি হবে। তাহলে ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ ইনক্রিজড উইথ দ্য ইনক্রিজ অফ হিট ইন কেস অফ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, বাট ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের ফ্লো অফ ইলেকট্রিসিটিটা ডিক্রিজ হবে, অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। আরেকটা হলো, মনে করো এটা সলিড, এটা তার, কপার তার, এর উপরে যত বেশি প্রেসারাইজ করো না কেন, প্রেসার দাও না কেন, ফ্লো অফ কন্ডাক্টিভিটি কোনো হ্যাম্পার হয় না। অর্থাৎ দেয়ার ইজ নো ইফেক্ট অফ কন্ডাক্টিভিটি অন প্রেসার, প্রেসার বাড়ায় বা কমায় তার ফ্লো অফ ইলেকট্রিসিটি কোনো হ্যাম্পার হয় না। কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের ক্ষেত্রে যদি প্রেসার বাড়াও, কোনো একটা সলিউশনের মধ্যে হেভি প্রেসার দাও, তাহলে কিন্তু কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে ফ্লো অফ কন্ডাক্টিভিটি বা ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ প্রেসার। আর এখানে দেয়ার ইজ নো ইফেক্ট অফ প্রেসার অন কন্ডাক্টিভিটি, অর্থাৎ প্রেসার বাড়ায় বা কমায় আমাদের ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো হ্যাম্পার হয় না। তা এই হলো আমাদের ডিফারেন্সেস বিটুইন ইলেকট্রনিক কন্ডাক্টর এন্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। আমি আরেকটু যদি গুছিয়ে বলি চারটা পয়েন্ট। নাম্বার 1, ইলেকট্রনিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। এখানে আমরা বলবো there is no change of the structure of matter when electricity passed, but no new matters are produced when electricity passed. আর এখানে লিখবো always new matters are produced when electricity passed. Number 1. Number 2, electricity flows due to the flow of electron. আর এখানে লিখবো electricity flows due to the flow of ions. Number 3 লিখবো the flow of electricity is decreased with the increase of temperature. আর এখানে লিখবো flow of electricity is increased with the increase of temperature. আরেকটা লিখবো there is no effect of pressure on conductivity. আর এখানে লিখবো with the increase of pressure conductivity increase. These are the differences between electronic conductor and electrolytic conductor. তাহলে এটা তোমার জানা হয়ে গেল। পরীক্ষায় আসুক আর না আসুক, আমি সবসময় একটা কথা বলি, আমি সবসময় তোমাদেরকে স্কুলের ক্লাসে হোক বা যেখানেই হোক একটা জিনিস আমি বলি, পরীক্ষায় কোন প্রশ্ন আসবে না আসবে এটা ম্যাটেরিয়াল না, এটা ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হলো তুমি কতটুকু জানলে, কতটুকু শিখলে একটা বিষয়। এই যে কন্ডাক্টর, এটা তো পার্ট অফ দ্য সায়েন্স, এবং এখানে এটা কোনটা ইলেকট্রনিক কন্ডাক্টর, কোনটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, তুমি যদি ডিফারেন্সিয়েট করতে না পারো তাহলে তুমি কি জানলে? আমরা দুটো টার্ম যদি জানি, এটা সিমিলার বা পাশাপাশি দুটো জিনিস, তাহলে তাদের মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে না জানি তাহলে তুমি কি করে বুঝবা? তুমি বলো একটা বাঙালি একটা নন বাঙালি, যদি দুটো মানুষের মধ্যে ক্যারেক্টারের ডিফারেন্স যদি তুমি না বুঝতে পারো তাহলে তো তুমি আমাদের পারসেপশনটা তো ক্লিয়ার হলো না, আমরা তো বাস্তব জগতে চলতে পারবো না। সো আমাদের যে জিনিসটা শিখবো সেই জিনিসটার মধ্যে একদম খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো ভালো করে শেখার চেষ্টা করবো। যাই হোক, আমরা 1, 2, 3, 4, 5 এই পর্যন্ত আমরা 6 পর্যন্ত আমরা শিখেছি। এখন মেন পার্ট, এই যে মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস শেখার জন্য মেন পার্টে আমি চলে আসলাম। তো দেখি, আমি প্রথমেই একটা ড্র করো, সবাই আমার সাথে সাথে ড্র করো। দেখো, এই একটা আমি কন্টেইনার নিলাম, একটা কন্টেইনার বা বাত, এটাকে বলা হয় বাত, এটার নাম হলো বাত, এটার নাম বাত। বাত মানে একটা কন্টেইনার যেখানে ইলেকট্রোলাইসিস প্রসেস কি হয়, ক্যারিড আউট হয় বা টেক্স প্লেস হয়। বাত হলো একটা কন্টেইনার, একটা ঘর মনে করো, বড় বড় ইন্ডাস্ট্রিতে যখন ইলেকট্রোলাইসিস করা হয় একটা বিশাল আকার একটা কন্টেইনার থাকে, একটা রুমের মতো, রুমের সাইজ, অথবা তুমি ছোট জায়গায় করলে ছোট সাইজ। অর্থাৎ যে কন্টেইনার অর ভেসেল যেখানে ইলেকট্রোলাইসিস প্রসেসটা ক্যারিড আউট হয়। তাহলে পরীক্ষা যদি আসে হোয়াট ইজ বাথ, আমরা বলবো দ্য ভেসেল অর কন্টেইনার ইন হুইচ ইলেকট্রোলাইসিস প্রসেস ইজ ক্যারিড আউট। তো লিখে ফেলো আমাদের বাথের ডেফিনেশন, লেখো বাথ, লেখো দ্য ভেসেল অর কন্টেইনার
in which electrolysis process is carried out. এখানে ভালো ওয়ার্ড ক্যারিড আউট, এক্সপ্রেস দিব না, ক্যারিড আউট। ক্যারিড আউট মানে পরিচালনা করা হয় যেখানে, অর্থাৎ দ্য ভেসেল অর কন্টেইনার ইন হুইচ ইলেক্ট্রোলাইসিস প্রসেস ইজ ক্যারিড আউট ইজ কল্ড বাথ। এখন দেখি তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিও। বাথটব, আচ্ছা ওকে, সবাই ক্লিয়ার হয়েছে কিনা আগে আমাকে বলো, আমাকে জানাও স্যার। আর বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। হয়তো আমার কথা শুনতে পাচ্ছ, বাট বোর্ডটাও ঠিক মতো দেখা যায় কিনা। হ্যাঁ, ইলেকট্রোলাইটিক বাথ, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড অর এগুলো কি সল্ট, হ্যাঁ অল ক্লোরাইড সল্ট। মেটালের সাথে ক্লোরিন থাকলে, ক্লোরাইড থাকলেই আমাদের এটা সল্ট বলে। মেটালের সাথে অ্যানায়ন থাকলে, মেটালের সাথে অ্যানায়নের মধ্যে যেমন মনে করো যেটা অ্যাসিড থেকে এসছে, যেমন অ্যাসিড থেকে কোনটা আসে, অ্যাসিড থেকে আসে, অ্যাসিডের টাইপ আমি 5টা বলি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক। একজন লিখছো স্যার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলো কি সল্ট? হ্যাঁ সল্ট। মেটালের সাথে যদি অ্যাসিডের অ্যানায়ন পার্ট আসে তাহলেই বুঝতে হবে সেটা সল্ট। যেমন অ্যাসিড 5 ধরনের, কি কি? একটা হলো ক্লোরাইড সল্ট, মেনলি ক্লোরাইড সল্ট, ক্লোরাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ক্লোরাইড সল্ট হবে। নাম্বার 2 হবে নাইট্রেট সল্ট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ইট কামস ফ্রম দ্য নাইট্রিক অ্যাসিড। ম্যাগনেসিয়াম সালফেট ইজ অলসো সল্ট, এটা সালফিউরিক অ্যাসিডের সল্ট। ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, it is a phosphoric acid salt. Magnesium carbonate, it is also salt, it is a carbonic acid salt. তাহলে আমরা ওই যে ম্যাগনেসিয়ামের 5টা সল্টের কথা বললাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ইট কামস ফ্রম দ্য ম্যাগনেসিয়াম বেস, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড আর হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন। যেমন দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি রিঅ্যাক্ট করে তাহলে এই দুটো পার্ট, মেটাল থেকে অর্থাৎ বেস থেকে অক্সিজেন আসে অথবা হাইড্রোক্সাইড আসে, আর অ্যাসিড থেকে হাইড্রোজেন আসে, সে ওয়াটার তৈরি হয়, আর এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পড়ে থাকে। এখন অনেকেই মনে করে স্যার ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইজ এ কারেক্ট ফর্ম। নো, এখন ভ্যালেন্সির বিষয়, ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি 2, ক্লোরিনের 1, ইন্টারচেঞ্জ হয়, এটা এখানে আসে, এটা এখানে আসে, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি MgCl2 হবে এই, আর এখানে ওয়াটার হবে। তুমি যদি মনে করো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও H2SO4, তাহলে কি হবে? এই যে অ্যাসিড থেকে হাইড্রোজেন আর এখান থেকে এটা আসবে, এসে কি হবে? ওয়াটার তৈরি হবে H2O, আর এখানে তৈরি হলো কি? ম্যাগনেসিয়াম সালফেট, বোথ ভ্যালেন্সি 2, তাই এটা আমাদের কারেক্ট ফর্ম। তাহলে দেখো এটা একটা সল্ট লিখলাম, একটা সল্ট কামস ফ্রম বেস অর অ্যালকালি এন্ড অ্যাসিড রিঅ্যাকশন দ্বারা। তাহলে the neutral substance which is produced by the reaction of acid and base, the neutral substance which is produced by the reaction of acid and base। তো যাও আমি একটার মধ্যে আরেকটা চলে গেছি। এখন দেখো আমরা একটা বাথ ড্র করলাম, অর্থাৎ যেখানে ইলেকট্রোলাইসিস প্রসেস ক্যারিড আউট হবে সেটাকে বললি বাথ। তাহলে আমরা বাথের ডেফিনিশন আমরা শেষ করলাম। এন্ড বাথের মধ্যে কি নেব? যাকে ইলেকট্রোলাইসিস করব সেই জিনিসটা নেব। তোমার বইতে যেটা দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, ওটা দিয়ে আমি শেখাবো। তো যাও আমি বাথে ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সটা দেওয়া আছে তোমার বইতে, সেটাই আমি দিই। বাথের মধ্যে আমি নিলাম অ্যাকুয়াস সলিউশন, অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা কি? এটা ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, কারণ এর মধ্যে ইলেকট্রিসিটি পাস হবে। তাহলে এর মধ্যে দিলাম আমরা নিলাম সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন নিলাম। আচ্ছা, এরপরে আমরা কি দেব? দেখো ইলেকট্রোড, এর মধ্যে তো ইলেকট্রিসিটি পাস করাতে হবে, তাই আমি যেটা নিলাম সেটার নাম হলো ইলেকট্রোড। এই দুটো রড নিলাম, এই একটা রড আর এখানে একটা রড, এখানে একটা রড, এই একটা রড নিলাম এবং এই একটা রড নিলাম, নিয়ে এটাকে কানেক্ট করে দিলাম, এটাকে আমি কানেক্ট করে দিলাম ব্যাটারি দিয়ে বা সেল দিয়ে কানেক্ট করে দিলাম। তোমরা ফিজিক্সে পড়ে থাকবে সিম্বলস অফ ইলেকট্রিক্যাল ডিভাইস অর কম্পোনেন্টস, সেটাকে এটাকে বলা হয় ব্যাটারি, এটাকে বলা হয় সেল। অনেকগুলো সেল মিলে হয় ব্যাটারি। তো এটা নেগেটিভ এন্ড আর এটা হলো পজিটিভ এন্ড,
দেখো, তার এই দুটোর নাম, এই দুটোর নাম হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোড, তাহলে ইলেকট্রোড কারা? ইলেকট্রোড কি করে? ইলেকট্রোড হলো সাপোর্টিং রডস অর এজেন্ট through which electricity is passed through the electrolytes। অর্থাৎ যে সাপোর্টিং রডস অর এজেন্ট দিয়ে কি করা হয়? ইলেকট্রিসিটি পাস করা হয়। কার মধ্যে পাস করা হয়? অ্যাকুয়াস সলিউশন বা ইলেকট্রোলাইটস এর মধ্যে, যার মাধ্যমে ইলেকট্রিসিটি পাস করা হয় তার নাম হলো ইলেকট্রোড। তাহলে যদি আমরা লিখে ফেলি হোয়াট ইজ ইলেকট্রোড? ইলেকট্রোড, তাহলে আমরা বলবো the supporting rods or agent through which rods or agent through which electricity is passed through the electrolytes is called electrode. Yes. The supporting rods or agent through which electricity is passed through the electrolytes are called ইলেকট্রোড। অর্থাৎ যার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস করা হয়। এই যে কানেক্ট করে দিচ্ছি, এখানে একটা সুইচ আছে, সুইচটা অন করলে এর মধ্যে ইলেকট্রিসিটি পাস হবে। তাহলে আমরা বলবো দ্য সাপোর্টিং রডস অর এজেন্ট থ্রু হুইচ ইলেকট্রিসিটি ইজ পাস থ্রু দ্য ইলেকট্রোলাইটস আর কল্ড ইলেকট্রোড। লিখেছো? আমি এটা মুছে ফেলবো, এখানে লিখতে হবে। দেখো এই পর্যন্ত লিখেছো কিনা আমাকে জানাও। স্যার লিখেছি আমরা। মল্টেন অ্যালয় অফকোর্স ইলেকট্রোলাইটস এবং ইলেকট্রোলাইটস না ইলেকট্রনিক কন্ডাক্টর। মল্টেন স্টেট আসলে অ্যালয় কারা? অ্যালয় হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ দ্য মিক্সচার অফ টু অর মোর মেটালস। অ্যালয় ইজ দ্য হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর মেটালস। টু অর মোর মেটালসের অথবা নন মেটালসও থাকতে পারে। টু অর মোর মেটালস অথবা নন মেটালসের আমাদের একটা মিক্সচারকে বলা হয় অ্যালয়। অ্যালয় সলিড স্টেটে হোক আর মল্টেন স্টেটে হোক, দুটো স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। সো ইট ইজ এ ইলেকট্রনিক কন্ডাক্টর বাট নট ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। লিখুস সবাই? ডান, ওকে। তাহলে আমরা দেখো, আমরা বাম দিকে দেখি, আমরা এই পর্যন্ত চলে এসেছি, ইলেকট্রোড চলে এসেছি, তাই না? এবার ক্যাথোড আর অ্যানোড। দেখো ইলেকট্রোড তোমরা দেখতেই পাচ্ছ, দুটো ইলেকট্রোড আছে এখানে। একটাকে বলি আমরা ক্যাথোড আর একটাকে বলি অ্যানোড। এই দুটো ইলেকট্রোড। ইলেকট্রোড হলো যার মধ্য দিয়ে বা যার মাধ্যমে ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে ইলেকট্রিসিটি পাস করা হয়। এই দুটোকেই বলা হয় ইলেকট্রোড। এখন ইলেকট্রোড কয় ধরনের? ইলেকট্রোড দুই ধরনের, অ্যানোড। তাহলে ইলেকট্রোড আমি আবার লিখি, ইলেকট্রোড টু টাইপস। একটা কি? ক্যাথোড, আর একটা হলো অ্যানোড। একটা ক্যাথোড আর একটা অ্যানোড। তাহলে যদি ক্যাথোডের ডেফিনিশন দিই, এত সহজ। দেখো ক্যাথোড এবং অ্যানোড, এবং পরীক্ষায় আসতে পারে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে আমরা ভালো করে শিখবো এর ডিফারেন্স কি, ক্যাথোড কোনটা, অ্যানোড কোনটা, ক্যাথোডে কি হয়, অ্যানোডে কি হয়। যেটা ড্রাই সেল পড়ানোর সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে ইলেকট্রোলাইসিস পড়ার সময় আমাদের ক্যাথোড এবং অ্যানোড আসবে, তখন আমরা বিস্তারিত শিখবো। তো ক্যাথোড এবং অ্যানোডটা ভালো করে শিখে নিই। সহজ শেখাটা হলো, যে ইলেকট্রোডটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয় তার নাম হলো ক্যাথোড, এক কথায়। তাহলে এটা হলো আমাদের ক্যাথোড। অনেক স্টুডেন্ট মনে করে ছাত্র বোর্ডে বা বিভিন্ন জায়গায় বামে লেখে ক্যাথোড, আসলে বামে ডানে বলে কথা নাই। ইটস ডিপেন্ডস অন দ্য কানেকশন অফ দ্য ইলেকট্রিক সেল। তুমি যদি ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করলে সেটা হবে ক্যাথোড, আর ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করলে সেটা হবে অ্যানোড। তাহলে ডেফিনেটলি এটা হলো আমাদের অ্যানোড। কারণ এটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবা, সেলের ছোট পার্টটা হলো নেগেটিভ এন্ড আর বড় পার্টটা হলো পজিটিভ এন্ড।
তাহলে আমরা যদি বলি ক্যাথোডের ডেফিনিশন, তাহলে এখানে লিখব the electrode which is connected the negative end of the external electric source or battery. external electric source, এখানে যে এক্সটার্নাল বাইরের দিকে যে ইলেকট্রিক সোর্সের সাথে কানেক্ট করেছি যে ইলেকট্রোডটা ব্যাটারি নেগেটিভ এন্ডের সাথে, তার নাম হবে আমাদের ক্যাথোড। আর অ্যানোডটা হবে বাইরের ইলেকট্রিক সোর্সের পজিটিভ এন্ডের সাথে যে ইলেকট্রোডটা কানেক্ট করা হয়েছে তার নাম হবে অ্যানোড। তা আমি কি লিখে দেবো না পারবা? আচ্ছা লিখি দিই, লিখো দ্য electrode which is connected the negative end of the external electric source is called আমাদের ক্যাথোড। তাহলে যে ইলেকট্রোডটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয় তার নাম হলো ক্যাথোড। এখানে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম তার সাথে একটু মিলিয়ে নিবা, এখানে অনেক বুঝার আছে অনেকটা। আর অ্যানোড হলো দ্য electrode which is connected the negative end, the positive end of the external is called anode. যেটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয়েছে। তোমরা এখন আমাকে জানাও বুঝতে পেরেছো কিনা? ওকে, বুঝতে পেরেছো? ওকে, এখন দেখো গত ক্লাসে যেটা বলেছিলাম, বলো তো এখানে ক্যাথোড কি পজিটিভ ইলেকট্রোড না নেগেটিভ ইলেকট্রোড? এখানে কিন্তু প্রশ্ন আসে। এটা ইলেকট্রোলাইসিসের ক্যাথোড হলো নেগেটিভ ইলেকট্রোড, লিখে নাও কোন এক জায়গায়। ইলেকট্রোলাইসিসের ক্যাথোড হলো নেগেটিভ ইলেকট্রোড, আর ড্রাই সেলের ক্যাথোড হলো পজিটিভ ইলেকট্রোড। এটা হলো ডিফারেন্স। এখানে ইলেকট্রিসিটি দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন করানো হয়, আর ড্রাই সেলে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয়। তাহলে যদি পরীক্ষা আসে ড্রাই সেল এবং ইলেকট্রোলাইসিসের মধ্যে বেসিক ডিফারেন্স কি? রিভার্স। একটা হলো কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয় ড্রাই সেলে, আর এখানে হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে বা ইলেকট্রোলাইসিসে আমাদের ইলেকট্রিসিটি দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন করানো হয়। ঠিক উল্টাটা, ওখানে ড্রাই সেলে কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে বা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয়, আর একটা এখানে আমাদের হলো যে ইলেকট্রিসিটি দিয়ে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন টেকস প্লেস হয়। সেই জন্য ড্রাই সেলের ক্যাথোড হলো পজিটিভ, আর ইলেকট্রোলাইসিসের ক্যাথোড হলো নেগেটিভ ইলেকট্রোড। ড্রাই সেলের অ্যানোড হলো নেগেটিভ ইলেকট্রোড, আর ইলেকট্রোলাইসিসের অ্যানোড হলো পজিটিভ ইলেকট্রোড। এইটাই হলো আমাদের ডিফারেন্স বিটুইন দ্য ইলেকট্রোলাইসিস এন্ড আমাদের ড্রাই সেল। আমরা এমন ভাবে পড়বো যে কোনো প্রশ্ন আসুক না কেন শেখার মতো শিখতে হবে। যে পরীক্ষায় এসছে ইলেকট্রোলাইসিস আর ড্রাই সেলের মধ্যে ডিফারেন্স, আরে ছাত্র লিখে দেয়নি, আমরা কি করে পড়বো? তাহলে এই যে পড়িয়ে দিলাম, তোমাকে জানতে হবে। তবে হ্যাঁ, আমাদের টেকনিক্যাল বিষয়গুলো একটু মনে করিয়ে দিতে হবে
যে কোনটা কোনভাবে আসলে লিখতে পারবো, বা যে ধরনের কোশ্চেন আসুক না কেন স্যারা যদি একটু টাচ দেয় যে কি ধরনের আসলে বা কি করলে, তো সব থেকে বেটার হয় তুমি যখন পড়বা মনোযোগ দিয়ে পড়লে তুমি লিখতে পারবা। যেমন দেখো এখানে এটা কি, এটা আমাদের ক্যাথোড, তার ক্যাথোডটা নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয়েছে, তাহলে ডেফিনেটলি নেগেটিভ ইলেকট্রোড, আর এটাকে পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয়েছে, তাহলে ডেফিনেটলি এটা কি আমাদের পজিটিভ ইলেকট্রোড। কিন্তু ড্রাই সেলের কথা মনে করো, যখন আমি পড়েছিলাম সেখানে ছিল অ্যানোড হিসাবে ছিল কি আমাদের জিঙ্ক কন্টেইনার ছিল আমাদের অ্যানোড, এবং সেটা ছিল আমাদের কিন্তু নেগেটিভ ইলেকট্রোড। অ্যানোড হলো নেগেটিভ ইলেকট্রোড ড্রাই সেলের ক্ষেত্রে, আর পজিটিভ ইলেকট্রোড কোনটা ছিল ক্যাথোড, সেটা কি ছিল ওই যে গ্রাফাইট রড বা কার্বন রড যেটা ভিতরে দিছিলাম ওইটা ছিল আমাদের পজিটিভ ইলেকট্রোড এবং ওটা ছিল ক্যাথোড। তো এইটাই হলো আমাদের বেসিক ডিফারেন্স। তো যা হোক, ক্যাথোডের কাজ কি আর অ্যানোডের কাজ কি, ফাংশন কি, এই ফাংশনটা যখন আমরা মেকানিজম অফ ইলেকট্রোলাইসিস পড়ব তখন ক্যাথোড কি করে অ্যানোড কি করে এদের ফাংশনগুলো আমরা বোঝার চেষ্টা করব। যা হোক, আমি ইলেকট্রোলাইসিসের ইলেকট্রোড ক্যাথোড অ্যানোড এটা বুঝালাম, তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো যে ক্যাথোড এবং অ্যানোড, এবং যদি পরীক্ষা আসে ক্যাথোডের এবং অ্যানোডের মধ্যে ডিফারেন্স, অ্যাটলিস্ট দুইটা তো ডিফারেন্স দেখতে পারবা। আমরা বলবো প্রথমে ডেফিনিশন, ব্যাটারি ক্যাথোড কি, নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয় ক্যাথোড, পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করা হয় অ্যানোড। নাম্বার 2 হলো যতটুকু শেখানো হয়েছে এটাকে বলা হয় নেগেটিভ ইলেকট্রোড, এটা পজিটিভ ইলেকট্রোড। একটু চালাক হলেই কিন্তু পারা যায়, একই ডেফিনিশন একই জিনিস কিন্তু দুটো পয়েন্ট করে ফেললাম। নাম্বার 3, ক্যাথোডে কি হয় অ্যানোডে কি হয়, যখন আমরা এই যে মেকানিজম পড়বো তখন বিস্তারিত জানলে আরো 5-6টা ডিফারেন্স তুমি জানতে পারবে, সেটা আমি এখন বলবো না, এখন আমি গ্র্যাজুয়ালি আমি আসতে চাই, তারপরে যখন আমরা পড়াবো তখন তুমি জেনে নিবে অনেকগুলো ডিফারেন্স। এনিওয়ে, আমি এটা বুঝলাম, এখন ক্লিয়ার কিনা আমাকে বলো যতটুকু পড়ানো হয়েছে সিরিয়ালি এবং আমি সিস্টেমেটিক্যালি আমি সবগুলো পড়াবো একটা, এবং তোমাদের সবগুলো নোট করে দিচ্ছি। ওকে, নোটটা করে দিচ্ছি এই কারণে যে তোমার কাছে থাকবে, বাট তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো এখন আমি ক্যাথোড অ্যানোড, অর্থাৎ ক্যাথোড অ্যানোড পর্যন্ত আমাদের শেখা শেষ, ক্যাথোড অ্যানোড। এখন আসবো ক্যাটায়ন অ্যানায়ন। ওকে, ক্যাটায়ন তোমরা পড়েছো চ্যাপ্টার নাম্বার 6 এ। ক্যাটায়ন মানে কি, পজিটিভ চার্জ অ্যাটমকে ক্যাটায়ন বলে আর নেগেটিভ চার্জ অ্যাটমকে অ্যানায়ন বলে। যদি আমি লিখি ক্যাটায়ন, ক্যাটায়ন, আর একটা হলো অ্যানায়ন, অ্যানায়ন। দেখো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, আমি কিন্তু তিনটা ক্যাটায়ন লিখছি। অনেকেই প্রশ্ন করতে পারো বা অনেকে যা শেখানো হয়েছে আসলে সোডিয়াম প্লাস হলো কেন, সোডিয়াম 2 প্লাস হলো না কেন, ম্যাগনেসিয়াম 2 প্লাস কেন, ম্যাগনেসিয়াম 2 প্লাস হতে পারতো, অ্যালুমিনিয়াম 3 প্লাস কেন, অ্যালুমিনিয়াম 2 প্লাস অথবা প্লাস হতে পারতো। কিন্তু স্যার আপনি যখনই লেখেন বা আপনারা যখন লেখেন তখন ক্যাটায়নে সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম প্লাস লেখেন, 2 প্লাস লেখেন না, 3 প্লাস লেখেন না, ম্যাগনেসিয়াম লিখলে ম্যাগনেসিয়াম 2 প্লাস কেন, এটা কি ফিক্সড? ইয়েস, আসলে ফিক্সড, এটা ডিপেন্ড করে তার ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে। ক্যাটায়ন কখন হয়, when an atom become charged positive or cation, যখন মেটালরা আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো রিলিজ করে। তাহলে ডেফিনেটলি সোডিয়ামের আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন আছে, আর অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট শেলে তিনটা ইলেকট্রন আছে। তো যখন তারা বন্ড ফর্ম করে তখন আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো রিলিজ করে ক্যাটায়ন হয়। তো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা জানো 281, তাহলে সোডিয়ামের আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে, যখন একটা ইলেকট্রন রিলিজ করে তখন হয় সোডিয়াম প্লাস। এবং পড়ানো হয়েছে সুন্দরভাবে যে when an atom become charged positive or cation, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 282, আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন। তো ম্যাগনেসিয়াম কি করবে, আউটার মোস্ট শেলের ইলেকট্রন একটা লুজ করবে, যে কটা আছে সেটাই করবে, করে ম্যাগনেসিয়াম 2 প্লাস। অ্যালুমিনিয়ামের 283, তাহলে তিনটা ইলেকট্রন আছে, তাহলে অ্যালুমিনিয়াম যখন বন্ড ফর্ম করবে তিনটা ইলেকট্রন রিলিজ করে অ্যালুমিনিয়াম 3 প্লাস হবে। তাহলে পজিটিভ চার্জ অ্যাটমকে বলা হয় ক্যাটায়ন, এবং ক্যাটায়নে কেন প্লাস হয় কেন 2 প্লাস হয় এটা আমি আবার একটু রিভিউ করে দিলাম। ওকে, অ্যানায়ন কারা, তার অ্যানায়ন গুলো হলো আমাদের যেমন অক্সিজেন 2 মাইনাস, সালফার 2 মাইনাস, Cl মাইনাস, নাইট্রোজেন 3 মাইনাস, এইগুলোকে কি বলে, এইগুলোকে বলা হয় অ্যানায়ন, অর্থাৎ নেগেটিভ চার্জ অ্যাটমকে বলা হয় অ্যানায়ন। তাহলে যদি বলা হয় ক্যাটায়ন কি, আমি আর বেশি বিস্তারিত পড়াচ্ছি না কারণ এগুলো তোমরা অনেকবার শিখেছো আমাদের কাছ থেকে। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন এই পর্যন্ত আমাদের শেষ। এখন আমরা মূল বিষয়ে চলে আসব, মূল বিষয়ে চলে আসবো, এবং তোমরা আমি 1 ঘন্টা সময় নেবো এখন থেকে, আধা ঘন্টা হয়তো হয়েছে ক্লাস বা একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমাকে এখন 1 ঘন্টা সময় দিতে হবে, কারণ আমি এটা মুখস্থ করে তোমাদেরকে একদম দেখাবো আমি।
এবং এটা যে মুখস্থ করা যায় না, এবং এটা যে 3 থেকে 4 পেজের একটা কোশ্চেন আনসার, এটা যে সুন্দর করে লেখা যায় তোমরা নিজেরা পারবে, কিন্তু আমার সময় দিতে হবে তোমাদের। ওকে, এত সময় লাগবে না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। দেখি আমরা এখন এসছে মেকানিজম অফ ইলেক্ট্রোলাইসিস। পরীক্ষাতে এরকম মেকানিজম আসবে না, পরীক্ষায় আসবে একটা কম্পাউন্ড দেওয়া থাকবে সোডিয়াম ক্লোরাইডের ইলেক্ট্রোলাইসিসের মেকানিজম দেখো। তো আমি সোডিয়াম ক্লোরাইড এখানে লিখছি অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, ওইটাই আমি দেখাবো। তো প্রথমেই যদি আসে তাহলে আমরা প্রথমে লিখবো মেকানিজম অফ ইলেক্ট্রোলাইসিস। মেকানিজম অফ ইলেক্ট্রোলাইসিস। প্রথমে যে পার্টটা লিখবো সেটা হলো যে এর মধ্যে কি হলো আমরা দেখব। সোডিয়াম ক্লোরাইড যখন পানির মধ্যে দিয়েছি আমরা, তখন পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড কি হয়ে গেছে সেটা আমরা দেখব। আচ্ছা তোমরা ফিজিক্যালি বলো তো, যখন সোডিয়াম ক্লোরাইড যদি পানির মধ্যে দেওয়া হয় তখন সোডিয়াম ক্লোরাইডকে দেখা যায়? দেখা যায় না, এটা সলিউশন হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। হয়ে কি হয়? এটাকে বলা হয় ডিসোসিয়েশন, অর্থাৎ এটা বিয়োজন হয়ে যায়, এটা ভেঙে যায়। ডিসোসিয়েট হয়ে কি তৈরি হয়? যদি কোনো আয়নিক কম্পাউন্ড অথবা কোনো সল্ট যদি ডিসোসিয়েট হয়ে যায় তখন তার ক্যাটায়ন এবং অ্যানায়নে আলাদা হয়ে যায়। তাহলে আমরা প্রথম পার্টটা লিখব ডিসোসিয়েশন। লেখো ডিসোসিয়েশন। আমি আগে লিখিনি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিই। লেখো সোডিয়াম ক্লোরাইড is dissociated, passive mode লেখো, is dissociated, sodium chloride is dissociated in aqueous solution to produce sodium plus ion and Cl minus ion, and also water dissociates to produce hydrogen plus ion and OH minus ion. এবার রিঅ্যাকশনটা দেখি। দেখো সোডিয়াম, আমি রিঅ্যাকশনটা অন্য পেন দিয়ে লিখি। দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে পাশে ব্র্যাকেটে AQ মানে অ্যাকুয়াস দিয়ে আমি লিখি সোডিয়াম প্লাস আর Cl মাইনাস। এই যে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিলে আয়োনাইজড হয়ে যাকে বলা হয় ডিসোসিয়েশন। সাথে সাথে পানিটাও ভেঙে যাবে, তাহলে ওয়াটারটা কি হবে? ওয়াটারটা ভেঙে গিয়ে তৈরি হবে হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস। তাহলে সোডিয়াম ক্লোরাইড যখন ভেঙে গেল তখন হলো সোডিয়াম প্লাস আর Cl মাইনাস, আর ওয়াটারটা ভেঙে দিয়ে হলো হাইড্রোজেন প্লাস এন্ড OH মাইনাস। তাহলে এই হলো আমাদের ডিসোসিয়েশন। তাহলে এখন বলো তো দেখি এই সলিউশনের মধ্যে কি কি আছে। দেখো কি কি আছে। এখানে আছে সোডিয়াম প্লাস, এখানে আছে হাইড্রোজেন প্লাস, এখানে আছে Cl মাইনাস, এখানে আছে OH মাইনাস। এই চারটা জিনিস এখানে আছে, কিন্তু কিছু মানে চারটা আছে নো ক্রোর, এর মধ্যে সোডিয়াম প্লাস মনে করো 1000 ক্রোর, তার অনেক অনেক বেশি। 1 সেন্টি লবণের মধ্যে কত যে সোডিয়াম প্লাস আয়ন আছে এটা বলে শেষ করা যাবে না, কিন্তু এই 4 ধরনের আয়নের মধ্যে ক্রোর আছে। তো যাও এখন আমরা এইগুলোকে, এই যে সোডিয়াম প্লাস, এইগুলোকে কি বলি আমরা? এটাকে বলি ক্যাটায়ন। আর এটা তোমার বোর্ডে এগুলো লেখার দরকার নেই, বোঝানোর জন্য লিখছি আমি অ্যানায়ন পরীক্ষার সময়। এটা অ্যানায়ন, আর এটা এই যে পজিটিভ চার্জ, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। তাহলে আমরা ডিসোসিয়েশনে লিখলাম সোডিয়াম ক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড ইন অ্যাকুয়াস সলিউশন, মানে পানি সলিউশনে, টু প্রোডিউস করলো সোডিয়াম প্লাস এন্ড Cl মাইনাস। এই যে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশন, সোডিয়াম প্লাস এন্ড Cl মাইনাস, এন্ড সাথে সাথে পানিটাও ভেঙে গেল, এন্ড ওয়াটার অলসো ডিসোসিয়েট টু প্রোডিউস হাইড্রোজেন প্লাস এন্ড OH মাইনাস দিয়ে আমি রিঅ্যাকশনটা লিখলাম। এখন তোমরা এই পর্যন্ত লেখা হয়েছে কিনা আমাকে জানাও। এখন এই পর্যন্ত লেখা হয়েছে কিনা আমাকে জানাও। যাও বাবা, তুমি যাও তো ক্লাসে। হ্যাঁ যাও। এই পর্যন্ত লেখা হয়েছে কিনা বলো, আমি বোর্ডটা মুছে আবার লিখতে হবে আমার।
লিখেছো? ডান স্যার, ডান স্যার, ওকে, ইয়েস স্যার। তাহলে আমরা ডিসোসিয়েশন লিখলাম। এখন যে টার্মটা লিখবো, প্রথম মেকানিজম অফ ইলেকট্রোলাইসিসে প্রথম লিখলাম আমরা ডিসোসিয়েশন। নেক্সট টার্ম আমরা লিখবো, লেখো ইন সলিউশন কন্টেন্টস, লেখো ইন সলিউশন কন্টেন্টস বা কন্টেন্ট, লেখো ইন সলিউশন কন্টেন্ট। লিখে তুমি একটা এরকম করো, একটা বক্স করো। বক্স করে তুমি লেখো, একদিকে লেখো ক্যাটায়ন আর একদিকে লেখো অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন হিসাবে কি আছে? সোডিয়াম প্লাস আর আছে হাইড্রোজেন প্লাস। আর অ্যানায়ন হিসাবে কি আছে? Cl মাইনাস এন্ড OH মাইনাস। দেখতে সুন্দর হলো। এটা তুমি বুঝাতে পারলে সলিউশনের মধ্যে কি আছে। সলিউশনে ক্যাটায়ন হিসাবে আছে সোডিয়াম প্লাস আর অ্যানায়ন হিসাবে আছে হাইড্রোজেন প্লাস। আর এখানে ক্যাটায়ন হিসাবে সোডিয়াম প্লাস হাইড্রোজেন প্লাস আর অ্যানায়ন হিসাবে আছে Cl মাইনাস এন্ড OH মাইনাস। এই পর্যন্ত আমরা লিখলাম। তাহলে আমরা মেকানিজম অফ ইলেকট্রোলাইসিসে প্রথম লিখলাম ডিসোসিয়েশন, 2 নাম্বার পয়েন্টে লিখলাম ইন সলিউশন কন্টেন্টস। ওকে, এখন আমরা লিখব কি হয় ইলেকট্রিসিটি অন করলে কি হয়। এখন লিখব ক্যাথোডে কি হয় আর অ্যানোডে কি হয়। এই যখন ক্যাথোডে কি হয়, অ্যানোডে কি হয়, তখন দেখবা অনেক ক্যাটায়ন আর অ্যানায়ন সম্বন্ধে অনেক ইনফরমেশন পাবা। তাহলে 3 নাম্বার পয়েন্টে লিখবে এখন আমরা when electricity is passed। 3 নাম্বার পয়েন্ট, when electricity is passed। এমন ভাবে নোট করবা যেন একটা টিচার দেখলে সে প্রত্যেকটা পার্ট টু পার্ট তুমি গ্র্যাজুয়ালি এমন সিস্টেমে যাবে যে একদম দেখলে এটা পরিষ্কার। যে প্রথমে আমি করলাম কি, প্রথমে যখন সলিউশন নিলাম, সলিউশনে কিভাবে কি হলো দেখালাম, সলিউশনের মধ্যে কি থাকলো সেটা দেখালাম। এখন দেখাচ্ছি যখন ইলেকট্রিসিটি পাস করবো তখন কি হবে। ওকে, তো ইলেকট্রিসিটি পাস করা হয় কি দিয়ে? একটা ক্যাথোড দিয়ে, একটা অ্যানোড দিয়ে। তাহলে ক্যাথোডে কি হয়? তাহলে এখন লিখবো অ্যাট ক্যাথোড। প্রথমে অ্যাট ক্যাথোড লিখি, অ্যাট ক্যাথোড। আমি আগে বুঝাবো, বোঝানোর পরে যদি তোমরা পারো হ্যাঁ স্যার আমরা লিখতে পারবো, তাহলে আমি লিখে দেব না, বা তারপরেও তোমরা যদি কেউ একজনও যদি বলো স্যার লিখে দেন, আমি লিখে দেবো। তো দেখো ক্যাথোডে কি হয় আগে আমরা শুনে নিই, আগে বুঝে নিই। এখন এখানে একটা সুইচ আছে, সুইচ অন করলাম, অন করে ইলেকট্রিসিটি পাস করলাম। এখন বলো তো কি হবে? যেহেতু এটা একটা কি নেগেটিভ ইলেকট্রোড, তাহলে নেগেটিভের দিকে কি হয়? পজিটিভ অ্যাট্রাকশন হয়। আর পজিটিভের দিকে কি হয়? এটা পজিটিভ ইলেকট্রোড। বাবা প্লিজ একটু সময় দাও আমাকে। এটা প্লাস আর এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা প্লাস। তাহলে যখন ইলেকট্রিসিটি পাস করা হবে এটা নেগেটিভ এন্ড, তাহলে নেগেটিভ এন্ডের দিকে কি অ্যাট্রাকশন হবে? পজিটিভ আয়নগুলো অর্থাৎ ক্যাটায়নগুলো অ্যাট্রাকশন হবে। আর পজিটিভ এন্ডের দিকে আমাদের নেগেটিভ আয়নগুলো অর্থাৎ অ্যানায়নগুলো অ্যাট্রাকশন করবে। যখনই ইলেকট্রিসিটি পাস করব ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, অ্যানায়নগুলো অ্যানোডে যাবে। এই যে ক্যাটায়ন, ক্যাথোড এবং অ্যানোডের আরেকটা ডিফারেন্স পেয়ে গেলে, যখনই ইলেকট্রিসিটি পাস করব ক্যাটায়নস আর অ্যাট্রাক্টেড টু দ্য ক্যাথোড আর অ্যানায়নস আর অ্যাট্রাক্টেড টু দ্য অ্যানোড। দিস ইজ দ্য অ্যানাদার ডিফারেন্স। তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে অ্যাট্রাকশন হয় আর অ্যানায়নগুলো অ্যানোডে অ্যাট্রাকশন হয়। আচ্ছা, অ্যাট্রাকশন হয় কি জন্য? সবসময় মনে করবে যে কোনো জিনিস অ্যাট্রাকশন হয় নিউট্রাল হওয়ার জন্য। যখন একটা কোনো মানুষের মেন্টাল স্ট্রেস থাকে, যখন একটা মানুষ খুব বিপদে পড়ে, তখন কি হয়? বিপদ মানে তার আনস্টেবল স্টেট। তখন কি হয়? একটা মানুষের কাছে যায়, মনে করো ফিনান্সিয়াল ক্রাইসিস, খুব আনস্টেবল স্টেট, একটা মানুষের কাছে যায় যেখানে সে কিছুটা লোন পাবে বা কিছুটা সাহায্য পাবে। সেখানে গেলে যখনই সে টাকাটা পায় তখন কিন্তু সে ফ্রি হয়ে যায়। ইট মিনস সে স্টেবল হয়। তাই এখানে ক্যাটায়ন কি জন্য যায়?
এর কাছে যায় এমন কিছুর জন্য সে যেন নিউট্রাল হতে পারে, সে যেন স্টেবল হতে পারে। তাই ক্যাটায়নগুলো এগুলো চার্জ স্টেট, আর আনস্টেবল স্টেট, এটাও চার্জ স্টেট, আনস্টেবল স্টেট। তাই ক্যাটায়নগুলো ক্যাথোডে যায় তার চার্জ নিউট্রাল হওয়ার জন্য, আর অ্যানায়নগুলো অ্যানোডে যায় সেটা নেগেটিভ চার্জ, এটা স্টেবল আনস্টেবল স্টেট, এবং এটা চার্জ নিউট্রাল হওয়ার জন্য অ্যানায়নগুলো অ্যানোডে যায়, ক্যাটায়নগুলো ক্যাথোডে যায় চার্জ নিউট্রাল হওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পেরেছি ক্যাটায়নগুলো কেন ক্যাথোডে যায়, অ্যানায়নগুলো কেন অ্যানোডে যায়, এই কারণে যায়। ওকে, তাহলে আমরা যদি বলি when electricity passed cations are attracted to the cathode and cathode reaction takes place। এই যে একটা নতুন টার্ম বললাম, ক্যাথোড রিঅ্যাকশন টেক্স প্লেস মানে, তাহলে ক্যাথোডে কি রিঅ্যাকশন হয়? ক্যাথোড রিঅ্যাকশন হয়। আরে ক্যাথোড রিঅ্যাকশনটা কি? ক্যাথোড রিঅ্যাকশন মানে লিখে নাও, মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। এই যে আরেকটা ডিফারেন্স চলে আসবে, ক্যাথোড রিঅ্যাকশন মানে হলো ইলেকট্রন গেইনিং প্রসেস। যে জায়গায় ইলেকট্রন গেইন করে বা ইলেকট্রন গেইনিং রিঅ্যাকশনটাকে বলা হয় ক্যাথোড রিঅ্যাকশন। তবে এর আমাদের কেমিক্যাল একটা নাম আছে যেটাকে বলা হয়, ইলেকট্রন গেইনিং রিঅ্যাকশনকে বলা হয় রিডাকশন রিঅ্যাকশন। তোমার এখন জানার দরকার নেই, মাথায় বেশি লোড নেওয়ার দরকার নেই। ইলেকট্রন গেইনিং রিঅ্যাকশনের আরেকটা নাম আছে রিডাকশন রিঅ্যাকশন। তাহলে ক্যাথোড রিঅ্যাকশন মানে আমি লিখে দিচ্ছি এখানে, তোমরা লিখে নাও, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ক্যাথোড রিঅ্যাকশন মিন্স ইলেকট্রন গেইনিং প্রসেস, আর এর অ্যানাদার নেম, ক্যাথোড রিঅ্যাকশনের অ্যানাদার নেম হলো রিডাকশন রিঅ্যাকশন। লিখে দিলাম আমি রিডাকশন রিঅ্যাকশন। তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে যে ক্যাথোড রিঅ্যাকশন হয়, তাহলে অবশ্যই ক্যাটায়নগুলো ইলেকট্রন গেইন করে। কেন গেইন করে? নিউট্রাল হওয়ার জন্য, যে বললাম। তাহলে যদি সোডিয়াম মনে করো যদি ক্যাথোডে, লিখবা না, এগুলো আমি বোঝানোর জন্য লিখছি। এখন সোডিয়াম প্লাস যদি ক্যাথোডে যায় তাহলে কি হবে? ইলেকট্রন গেইন করবে ডেফিনেটলি। প্রশ্ন হলো কয়টা গেইন করবে? আসলে কি জন্য যায়? নিউট্রাল হওয়ার জন্য। তাহলে সোডিয়াম প্লাস কে কি করলে নিউট্রাল হবে? সোডিয়াম প্লাস মানে আনস্টেবল স্টেট, চার্জ স্টেট। তাহলে এখানে ডেফিনেটলি আমাদের ইলেকট্রন শর্টেজ আছে। এখানে সোডিয়াম প্লাস মানে আমাদের প্রোটন 11টা, ইলেকট্রন 10টা। তাহলে ইলেকট্রন আমার 11টা করতে গেলে কি হবে? রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করতে হবে। তাহলে অফকোর্স সে একটা ইলেকট্রন গেইন করবে। গেইন করে কি হবে? এই যে নিউট্রাল অ্যাটম তৈরি হবে। দিস ইজ দ্য ইলেকট্রন গেইনিং প্রসেস। তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডে যায় কি জন্য? নিউট্রাল হওয়ার জন্য। ক্যাটায়নগুলো কি হয়? ক্যাথোড রিঅ্যাকশন হয়। ক্যাথোড রিঅ্যাকশন মানে কি? ইলেকট্রন গেইনিং প্রসেস। কয়টা ইলেকট্রন গেইন করবে? নিউট্রাল হওয়ার জন্য যে কয়টা দরকার সেই কয়টা সে নেবে। যদি এর মধ্যে ম্যাগনেসিয়াম থাকতো তাহলে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন গেইন করতো? 2টা ইলেকট্রন গেইন করতো নিউট্রাল হওয়ার জন্য। তাহলে ম্যাগনেসিয়াম থাকলে 2টা ইলেকট্রন গেইন করতো। যদি অ্যালুমিনিয়াম, আমি কিন্তু যে কোনো ধরনের ইলেকট্রোলাইসিস তোমাকে আমি শেখাচ্ছি, নট অনলি সোডিয়াম ক্লোরাইড। শুধু সোডিয়াম ক্লোরাইড নিয়ে পড়ে থাকবো কেন? বইতে একটা আছে, ওটা তো আসবে না, আসবে অন্য একটা। তাহলে আমাদের শিখতে হবে এর মধ্যে ক্যাটায়নগুলো ক্যাথোডে যে সে নিউট্রাল হবে, এইটা শিখতে হবে আমাদের। এবং ক্যাটায়ন কয়টা ইলেকট্রন গেইন করবে, ক্যাটায়ন যে ইলেকট্রন গেইন করে এটাও শিখতে হবে। কয়টা ইলেকট্রন গেইন করতে হবে? নিউট্রাল হওয়ার জন্য যে কটা লাগে। তাহলে এখন যদি অ্যালুমিনিয়াম প্লাস থাকতো তাহলে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন গেইন করতো, তাহলে অ্যালুমিনিয়াম মেটাল হতো। তাহলে দেখো সবগুলো নিউট্রাল। তাহলে নিউট্রাল হয়ে গেল ক্যাথোডে গিয়ে কি রিঅ্যাকশনের মাধ্যমে? ক্যাথোড রিঅ্যাকশন মাধ্যমে। ক্যাথোড রিঅ্যাকশন মানে কি? এই যে ইলেকট্রন গেইনিং প্রসেস। অর্থাৎ ক্যাটায়নগুলো রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করে নিউট্রাল হওয়ার প্রসেসকে বলা হয় ক্যাথোড রিঅ্যাকশন অথবা রিডাকশন রিঅ্যাকশন, এবং ইট ইজ হ্যাপেন অন দ্য সারফেস অফ ক্যাথোড। এখন বলো এতটুকু। আমি অনেক কথা বলেছি এবং চেষ্টা করেছি একদম ক্লিয়ার করার জন্য। এর মধ্যে হয়তো 2-1জন না বুঝতে পারো, আমাকে বলো। কিন্তু একটা বিষয় সত্য, আমি আসলে তোমাদেরকে বলে দেওয়া হয়, লিখে দেওয়া হয়, তোমরা অনলাইনে মাত্র এখানে 55-56 স্টুডেন্ট, হোয়ার এজ প্রায় অ্যাবাউট 300 স্টুডেন্ট। আর কোথায় বলো? তোমরা যদি ক্লাসে ঠিক মতো না থাকো, আমরা তো চেষ্টা করে যাই, এবং এটা তোমাদের বোঝা উচিত। শোনো, আমি এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি। হয়তো পড়াশোনাটা একটু কঠিন, আমরাও যখন স্টুডেন্ট ছিলাম হয়তো পড়াশোনাটা আমরাও ফাঁকি দিতাম, বাট কিন্তু এখন আমরা বুঝি। আমাদের বাবা মারা আমাদের সেই সময় বোঝাতো, আমরা বুঝতাম না, বাট এখন বুঝি। তো সেই কথাটা যেন পুনরাবৃত্তি না হয় যে আমরা বোঝাচ্ছি তোমরা পড়াশোনা করবে না। তোমরা এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগ, কত দেখো, আমাদের সমস্তগুলো রেকর্ড থাকে, প্লাস তোমরা বসে ঘরে বসে তোমরা দেখতে পারো।
তোমাদের অবসর সময়, প্লাস এখন তুমি সেটটা সামনে নিয়ে বসো না, খাতা কলম নিয়ে বসো না, তোমার কোনো লোড দিচ্ছে না, কেউ বকা দিচ্ছে না, দুষ্টুমি করছে কেউ বকা দিচ্ছে না। সো তুমি একটু শেখার চেষ্টা করো, স্যার কি শেখায়, কি ইলেকট্রোলাইসিসটা কি একটু শিখি না। তুমি নিজে প্র্যাকটিক্যালি চেষ্টা করো, সোডিয়াম ক্লোরাইড ঘরের মধ্যে ইলেকট্রোলাইসিস করা যায় কিনা, একটা ব্যাটারি নিয়ে দেখো কিনা যে সোডিয়াম আলাদা হয় কিনা, হতে পারে তো, কেন হবে না। তাহলে এটা ইন্টারেস্ট পাবা, প্র্যাকটিক্যালের সাথে মিলাবা, বইয়ের সাথে লাইফটা মিলাবা, তাহলে ভালো লাগবে। তো লক্ষ্মী বাবারা মারা সবাই ক্লাসে প্রেজেন্ট থাকবা, না বুঝলে আমাদের প্রশ্ন করবা। তাহলে ক্যাথোডিক কি হয়, ক্যাথোডিক রিঅ্যাকশন হয়। এখন আমরা যদি বলি স্যার এখানে যখন ইলেকট্রিসিটি পাস করব তখন তো এখানে দুইটা আছে, দুইটা ক্যাটায়ন আছে, একটা সোডিয়াম প্লাস একটা হাইড্রোজেন প্লাস। এই কথা সত্য যে সারফেস একটা ক্যাটায়নকে অ্যালাউ করবে, দুটো ক্যাটায়নকে কখনো অ্যালাউ করবে না। তাহলে এখানে কোন ক্যাটায়নকে সে অ্যালাউ করবে, এখানে কি সোডিয়াম প্লাস আগে আসবে না হাইড্রোজেন প্লাস আগে আসবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই কোশ্চেনের আনসার তোমাদেরকে দেয়া ভেরি ডিফিকাল্ট, কারণ তোমাদের লেভেলে তোমরা এটাগুলো বুঝবে না। তবে একটু বলবো, এখানে সোডিয়াম যে মেটালগুলোর সাথে যে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন সবার আগে আসবে, এইটুকু মনে রাখবে। যে মেটালগুলো তোমার ইলেকট্রোলাইসিস দেয়া থাকবে, মেটালের সল্টগুলো, তার মধ্যে হাইড্রোজেন প্লাসটা আগে আসবে। তারপরও আমি ক্লাস শেষ করার আগে একটা চার্ট দেবো, সেই চার্ট দেখেও তোমরা অন্তত আইডিয়া করতে পারবে কেন হাইড্রোজেন আগে আসবে। তো এখানে আমাদের হাইড্রোজেন এবং যে সমস্ত মেটালের ক্যাটায়ন থাকবে, এবং হাইড্রোজেনের আমাদের রিডাকশন পোটেনশিয়ালিটি বলা হয় টার্মটার নাম, ও রিডাকশন পোটেনশিয়ালিটি বেশি, তাই হাইড্রোজেনটা আগে আসে, ওই মেটালটার পরে আসে। তাহলে আমরা যদি লিখি আমি একবার বুঝিয়ে বলবো, তারপরে নোট করে দেবো। When electricity is passed, cations are attracted to the cathode, but there are two cations, sodium plus and hydrogen plus. Here reduction potentiality of hydrogen ion is more than sodium, that is why hydrogen ion first goes to the cathode and it takes goes to the cathode and cathode reaction takes place. Here hydrogen plus accept only one electron to become neutral atom hydrogen. One atom combined with another atom to form hydrogen gas, which is deposited on the surface of the cathode, and when the size bubble, that will be evolved from the surface of the cathode. Done আমাদের cathode reaction. কি বললাম শোনো, when electricity is passed, cations are attracted to the cathode, but there are two cations, sodium plus and hydrogen plus. Here the reduction potentiality of hydrogen ion, টার্মটার নাম রিডাকশন পোটেনশিয়ালিটি বা রিডাকশন এনার্জি, রিডাকশন পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন আয়ন is more than sodium ion. That is why hydrogen ion first goes to the cathode and cathode reaction takes place. It means it takes only one electron to become neutral atom hydrogen, one atom combined with another atom to form hydrogen gas, which is deposited on the surface of the cathode. And when the size is bubbled, that will be evolved from the bubble size হবে যখন, then that will be evolved from the surface of cathode by the cathode reaction. এই হলো আমাদের ক্যাথোড। এখন তোমরা লিখতে পারবে না পারবে না বলো, আমি লিখে দেবো না। তোমরা যদি পারো আর আমি লিখে দিচ্ছি না, যদি না পারো আমাকে লিখে দিতে হবে। আমাকে জানাও। লিখে দেন, একজন লিখছো লিখে দেন। ওকে আমি লিখে দেবো, বাট আচ্ছা আরেকজন, আর কেউ? আচ্ছা সবাই বলছো লিখে দেন, আচ্ছা ওকে সমস্যা নেই, লেখো ক্যাথোড, আমি লিখে দিচ্ছি, সবাই আমার সাথে সাথে লেখো। তাহলে লেখো when electricity is passed, আমি একটু ছোট করে লিখি, বোর্ড দেখা যায় কিনা দেখো। when electricity is passed, the cations are না লিখে cation is লেখো, cation is attracted to the cathode, but there are
2 cations मेंशन करो सोडियम प्लस and hydrogen plus. So here the reduction potentiality, here the reduction potentially is more than, here the reduction potentiality of hydrogen ion is more than sodium plus ion. That is why hydrogen ion first goes to the cathode and cathode reaction takes place. Cathode reaction takes place. আচ্ছা এই পার্টটা লাগছে না আমার, তাহলে আমি এই পার্টটা মুছে ফেলি এখানে, কারণ আমি লাস্ট পয়েন্টে চলে এসেছি। টেক্স প্লেস। এবার এইখান থেকে এখানে আসলাম, আমি cathode reaction takes place. First goes to the cathode and cathode reaction takes place. It means hydrogen plus ion takes only one electron to become hydrogen atom, one atom combined with another atom to become hydrogen gas, which is deposited at the surface of cathode by cathode reaction. ব্যাস হয়ে গেল একটা পার্ট। আরেকটা পার্ট এই পর্যন্ত শিখলে হয়ে যাবে। এবার দেখো ক্যাথোড রিঅ্যাকশন, এবার ওইটা লিখতে হবে হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন গেইন করে হলো হাইড্রোজেন অ্যাটম, একটা অ্যাটম আর একটা অ্যাটম মিলে হবে হাইড্রোজেন গ্যাস। দেখো সবাই এই পর্যন্ত লিখেছো কিনা, আমার সাথে সাথে লিখতে বলছিলাম, লেখো। Cannot see board, sorry, আবার একটু ডিস্টার্ব হলো নাকি, দেখা যায় না। এই জায়গায় লাইটের রিফ্লেকশন না, আচ্ছা লাইটটা বন্ধ করে দিয়ে দেখা যায় কিনা দেখো তো। হ্যাঁ ওই জায়গায় একটু রিফ্লেকশন আসছে, দেখো তো দেখা যায় কিনা। না ওখানে লাইটটা কেন আসছে ওই জায়গায়, ওখানে বাইরের লাইট, কিছু করার নেই। একটু তাড়াতাড়ি লেখো সবাই। স্যার লেফট সাইড আমি বুঝতে পারছি তো, লেফট সাইডে ওখানে বাইরের লাইট আসছে তো এই জন্য কিছু করার নেই। এখানে আমি বলি দেখো, it means hydrogen atom takes only one electron to become hydrogen atom, one atom combined with another atom
to become hydrogen gas which is deposited at the surface of cathode by cathode reaction. তারপর লিখছে cathode reaction, hydrogen plus plus one electron, hydrogen atom, one atom combined with another atom to form hydrogen gas. লেখা শেষ। এবার আমরা অ্যানোডের দিকে আসবো। আরেকটা পার্ট বাকি আছে বাবা, এটা এটা সরাব, এটা না সরালে এটা নষ্ট হয়ে যাবে। আর তুমি সেই ইয়ে করিস কোথায়, সব এর মধ্যে জমা করতেছো বাবা। এটা নিয়ে খেলো অন্য জায়গায়, দেখি আমি একটু পড়ে নিই বাবা, আর একটু 15-20 মিনিট। দেখো at anode, এবার লিখবে at anode। আমি আগে বুঝাবো না, শুধু নোট করে দিলে তো হবে না, বুঝাতে হবে। দেখো যখন ইলেকট্রিসিটি পাস করা হবে তখন অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে অ্যাট্রাকশন হবে। তো অ্যানোডে কি কি আছে? Cl মাইনাস আয়ন, OH মাইনাস আয়ন অ্যানায়ন হিসাবে আছে। প্রশ্ন হলো এখানে দুটো অ্যালাউ করবে না, অ্যানোড তো একটাকে অ্যালাউ করবে, একটা শেষ হয়ে যাওয়ার পরে অ্যানাদার অ্যানায়নকে অ্যালাউ করবে। আর একসাথে কখনো দুটো অ্যানায়নকে অ্যালাউ করে না, অ্যানোডও করে না, ক্যাথোডও করে না। যাও ক্যাথোড তো ক্যাটায়নকে অ্যালাউ করে, অ্যানোড অ্যানায়নকে অ্যালাউ করে, কিন্তু একসাথে দুটো ক্যাটায়ন ক্যাথোড অ্যালাউ করবে না, একসাথে দুটো অ্যানায়ন অ্যানোড অ্যালাউ করবে না। তাহলে একটাকে অ্যালাউ করবে। কাকে অ্যালাউ করবে? যার অক্সিডেশন পোটেনশিয়ালিটি বেশি। এই অক্সিডেশন, এখানে রিডাকশন রিঅ্যাকশন হয় আর এখানে অক্সিডেশন রিঅ্যাকশন হয়, যেটাকে অ্যানোড রিঅ্যাকশন বলা হয়। অ্যানোড রিঅ্যাকশনের আরেকটা নাম হলো অক্সিডেশন রিঅ্যাকশন। আর অক্সিডেশন রিঅ্যাকশনে যার অক্সিডেশন পোটেনশিয়ালিটি বেশি সে সেখানেই আসবে। তো যাই হোক, আমি অত বেশি টার্ম লিখলে তোমার অনেক কঠিন মনে হবে। তো যখন ইলেকট্রিসিটি পাস করা হবে তখন ইলেকট্রিসিটি পাস করলে অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যাবে, কিন্তু এখানে অ্যানোডের দিকে কে যাবে? এখানে মনে রাখতে হবে এই যে পানির ওএইচ যাবে না, এটা মনে রাখবে শুধু। অ্যাকোয়াস সলিউশন সবসময় ওএইচ প্রোডিউসড হবে, এটা যাবে না। এটা বাদে যে অ্যানায়নটা থাকবে অর্থাৎ Cl মাইনাস আয়ন আমাদের অ্যানোডের দিকে যাবে। অ্যানোডের দিকে কি বসে থাকবে? নো, কি বললাম? নিউট্রাল হবে। তাহলে এটা তো নেগেটিভ চার্জ আছে, নিউট্রাল হবে। তাহলে নিউট্রাল হবে কি রিঅ্যাকশনে? অ্যানোড রিঅ্যাকশন। অ্যানোড রিঅ্যাকশন মানে কি? ইলেকট্রন লুজিং প্রসেস। যেমন ক্যাথোড রিঅ্যাকশনে কি হয়? ইলেকট্রন গেইনিং প্রসেস। অ্যানোড রিঅ্যাকশনে কি হয়? ইলেকট্রন লুজিং প্রসেস। ওই যে বলেছিলাম ক্যাথোড আর অ্যানোডের রিঅ্যাকশন যে কত তুমি জানবা, এটা ইউ ক্যান ইমাজিন। এবং ক্যাথোড এবং অ্যানোডের ডিফারেন্স হিউজ। তাহলে ক্যাটায়ন গুলো ক্যাথোডে যে ইলেকট্রন কি হয়েছে? ক্যাথোড রিঅ্যাকশন, এটা মানে ছিল ইলেকট্রন গেইনিং প্রসেস। আর অ্যানায়ন গুলো অ্যানোডে যে কি হয়? অ্যানোড রিঅ্যাকশন হয়, এটার মানে কি? ইলেকট্রন লুজিং প্রসেস। তাহলে কেন লুজ করে? নিউট্রাল হওয়ার জন্য। তাহলে Cl মাইনাস যাবে কি জন্য? নিউট্রাল হওয়ার জন্য। নিউট্রাল মানে কি? Cl অ্যাটম। তাহলে কখন হয়? ইলেকট্রন লুজ করতে হয়, কারণ Cl মাইনাস মানে তার একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে সে যদি একটা ইলেকট্রন রিলিজ করে তাহলে হয়ে যাবে Cl অ্যাটম। তাহলে এটা যেহেতু আমাদের গ্যাস, তাহলে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে মিলে হবে ক্লোরিন গ্যাস। এটা ডিপোজিট হবে কোথায়? এখানে। এবং যখন এটা যেহেতু গ্যাস, তাহলে বাবল সাইজ হলে এখানে ক্লোরিন গ্যাস বেরিয়ে যাবে। তাহলে ক্যাথোড থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, অ্যানোড থেকে ক্লোরিন বেরিয়ে গেল ইলেকট্রোলাইসিসে। কি পড়ে থাকলো? সলিউশনে পড়ে থাকলো সোডিয়াম প্লাস আর এটা। তখন বলবে এরা তো আলাদা হয়ে গেল। এ ছিল কিন্তু কার সাথে? সোডিয়াম ক্লোরাইড ছিল এখানে, এ ছিল কার সাথে? এর সাথে। উল্টা পাল্টা হয়ে গেছে। এখন হাইড্রোজেন, ওয়াটারে যে হাইড্রোজেন ছিল আউট হয়ে গেছে, সোডিয়াম যে ক্লোরিন ছিল আউট হয়ে গেছে। এখন আমাদের সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাস, এরা তখন মিউচুয়ালি বলতেছে ওরা তো চলে গেল, চলো আমরা কিছু একটা করি। তখন কি করবে? ওরা কম্বাইন করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করবে। এটাই হলো আমাদের বেসিক প্রিন্সিপল। তো যা হোক, এখন যদি আমি এক অ্যানোডটা লিখে দিই তাহলে কি লিখবো একটু শুনে নাও। When electricity is passed, the anion is attracted to the anode. ঠিক একই স্টাইল। Anion is attracted to the anode, but there are two anions, Cl minus ion and OH minus ion. Here Cl ion minus ion first goes to the anode and anode reaction takes place. It means Cl minus ion releases one electron to become Cl neutral atom বা chlorine neutral atom. One atom combined with another atom to form chlorine gas, which is deposited on the surface of the anode. And when the size is bubbled, that will be evolved from the surface of anode by anode reaction. বলে এই দুটো দিয়ে দেব। এখন তোমরা আমাকে বলো লিখতে পারবা না না পারলে আমাকে লিখে দিতে হবে এটার মতো। আর যদি পারো তাহলে আর আমার লিখে দেওয়া লাগবে না। অর্থাৎ একই রকম, কিন্তু মানে এটা যা হয় এটা উল্টাটা হয়। এবার দেখি আমাকে জানাও।
রোদসী, হ্যাঁ কোন রোদসী? G3 এর? লিখে দেন স্যার প্লিজ। আচ্ছা লিখে দিচ্ছি আমি। দেখো লেখো, when electricity is passed, আমি তাহলে এটা মুছলাম, এখানে একটু বড় হবে তো আমি এখান থেকে লেখা শুরু করছি। লেখো at anode, লেখো when electricity is passed, anion is attracted by anode, and anode reaction takes place. Anode reaction means electron losing process. But in the solution, lecho, in the solution, SOLN মানে solution. In the solution there are two cations, anions, Cl minus ion and OH minus ion. Lecho, here Cl minus ion first goes to the anode and anode reaction takes place. Chlorine minus ion loses only one electron to become Cl atom, one atom combined with another atom, এখানে লিখতাম, to become chlorine gas, which is deposited at the surface of anode by anode reaction. এবার লিখো অ্যানোড রিঅ্যাকশন। Cl মাইনাস আয়ন একটা লুজ করে হবে Cl, একটা আর একটার সাথে মিলে হবে ক্লোরিন গ্যাস। আমি লিখে দিলাম, লেখা হলে আমাকে বলো। শেষ হয়ে গেছে প্রায়, আর 5 মিনিট লাগবে। লাগার পর আমি যে কোনো কম্পাউন্ডকে ইলেক্ট্রোলাইসিস করতে পারবা তোমরা, সেটুকু একটু শেখাবো। লেখা হয়েছে কিনা বলো আমাকে।
ইয়েস স্যার। আর সবাই তাহলে ক্যাথোড রিঅ্যাকশন অ্যানোড রিঅ্যাকশন আমরা বুঝলাম। সলিউশনে কি পড়ে থাকলো? ইন সলিউশন লিখে আমরা শেষ করব। আগে দেখো, নো স্যার এখনো লিখুন, তাড়াতাড়ি লেখো। ডান, সবাই লেখো, লিখে আমাকে জানাও স্যার লেখা শেষ। ইয়েস স্যার হয়েছে। মনিরা চৌধুরী লেখা শেষ। রমিতা সিং লেখা শেষ স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। নো স্যার। বাবা লেগেছে। বাবা কই বাবা, তোমার কথা বলতে পারিনি, সরি বাবা। একটু বাবা 8-10 মিনিট বলে উঠ বাবু, সোনারে একটু আদর করে বলে উঠ বাবা, একটু যাও একটু যাও একটু যাও বাবা যাও, একটু 5 মিনিট বাবা, 5 মিনিটস বা 10 মিনিটস। আদর চাই বাবা, বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা বাবা 5 মিনিট 5 মিনিট বাবা 5 মিনিট যাও তো, বুড়ি বুড়ি খেলো তো বাবা, বুড়ি বুড়ি খেলো, বুড়ি বুড়ি খেলো যাও। শেষ করেছো লেখা? ওকে, দেখো এবার এখন সলিউশনে কি পড়ে থাকলো দেখো, ইন সলিউশন রিমেইন বা সলিউশন কন্টেন্টস, কন্টেন্ট দেখো, ইন সলিউশন কন্টেন্ট বা কন্টেন্টস। দেখো আমরা বলবো ইন সলিউশন কন্টেন্টস সোডিয়াম প্লাস আয়ন এন্ড OH মাইনাস আয়ন, লিখে দিই ইন সলিউশন রিমেইনস, ইন সলিউশন রিমেইনস সোডিয়াম প্লাস আয়ন and OH minus ion, so they combine together to form sodium hydroxide। দেখো সোডিয়াম প্লাস আর OH মাইনাস, এটা লিখে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও। এই হয়ে গেল আমাদের ইলেকট্রোলাইসিস অফ সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন। অনেক বড় হলেও এখন তোমরা কতটুকু ক্লিয়ার করো আমি তাহলে বাবা আর একটু সময়, বাবা আর 10 মিনিটসও লাগবে না, 5 মিনিটস বাবা প্লিজ, একটু বাবা প্লিজ একটু যাও। ওখানে ফেলে দিও না, যেন কিছু ফেলে দিস না, কিছু বাড়ি ফেলে দিও না বাবা। হ্যাঁ লিখেছ সবাই, লিখেছ? ব্যথা পেয়েছো? গাড়ি কই, গাড়ি চালাও তো বাবা, দেখি গাড়ি, গাড়ি চালাও। হ্যাঁ তোমরা নিজেদের মধ্যে গ্রুপের কথা চালাচালি করো কি জন্য? বোর্ডে আমি যেটা শেখাচ্ছি বা টিচাররা যেটা শেখায় সেটা ভালো করে শেখো। স্যার ডান, ওকে। তাহলে আমরা সলিউশনে যে সোডিয়াম প্লাস আয়ন আছে আর OH মাইনাস আয়ন আছে, তাহলে সলিউশনে আমরা পেলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যাথোডে পেলাম হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে পেলাম ক্লোরিন গ্যাস। যদি আরেকটা লাইন লেখো তাহলে খুব বেটার হয়, লিখে দেবো ওভারঅল রিঅ্যাকশনটা, তাহলে হবে হোয়েন ইলেকট্রিসিটি, এই কথাটা লেখো, ওভারঅল রিঅ্যাকশন বলে একটা কথা লেখো, তাহলে খুব বেটার হয়। লেখো ওভারঅল রিঅ্যাকশন, লেখো ওভারঅল রিঅ্যাকশন, ওভারঅল রিঅ্যাকশন লেখো when electricity is passed, electricity is passed in aqueous solution at the surface of cathode, hydrogen gas
at the surface of anode chlorine gas, and in the solution sodium hydroxide is produced. দিয়ে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার দিয়ে ইলেকট্রিসিটি, হাইড্রোজেন, ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা লিখলে খুব বেটার হবে। এই হলো আমাদের ইলেকট্রোলাইসিস অফ, বইতে হয়তো একটু ছোট করে দেওয়া আছে বা ইয়ে করে দেওয়া আছে, মানে এটা পরিপূর্ণ জিনিস। তুমি যে ইলেকট্রোলাইসিস জিনিসটা শিখলে, এখন তুমি এটা শর্ট করতে পারো, শুধু ক্যাথোড রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন, ডিসোসিয়েশন, ওভারঅল রিঅ্যাকশন লিখলেই তো 4 পাওয়া যায়। কিন্তু একটা কমপ্লিট লেসন, একটা অর্থাৎ ইলেকট্রোলাইসিসের সময় কি লিখতে হবে, তুমি যদি টার্মগুলো শুধু লেখো, প্রথমে ইলেকট্রোলাইসিসের ডেফিনিশন দিবে, ফিগারটা ড্র করবে, মেকানিজম লিখবে, ডিসোসিয়েশন লিখবে, সলিউশনে কি আছে, ক্যাথোড অ্যানোড রিঅ্যাকশন এত না লিখে শুধু রিঅ্যাকশনটা লেখো এবং ওভারঅল রিঅ্যাকশনটা লেখো, তাতেই তো 4 পাওয়া যায়, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা মূল জিনিসটা কি হয় না হয় তার খুঁটিনাটি বিষয় বললাম। এখন আমি তোমাদেরকে 5 মিনিটসে আমি শিখাবো। এখন সোডিয়াম ক্লোরাইড পরীক্ষায় আসেনি, সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে এসছে, মনে করে নাও ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করো। আরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আসুক, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসুক, আর মনে করো কি আসবে, ক্যালসিয়াম ক্লোরাইড আসুক, কোনটা দেখাবো আগে আমাকে বলো। 3টা লিখছে এখানে, কোনটা দেখাবো? যে কোনো ধরনের আসুক না কেন, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড আসুক আর ক্যালসিয়াম ক্লোরাইড আসুক, যাই আসুক না কেন, কোনটা দেখাবো বলো, কোনটা দেখাবো? যে কোনোটা বলো একটা। এখানে জিঙ্ক ক্লোরাইড বলো, জিঙ্ক সালফেট বলো, যে কোনো একটা জিনিস বলো। আমি এখানে তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখাবো। ওকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড না ক্যালসিয়াম ক্লোরাইড বলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখায়। তাহলে প্রথমে লিখবো ডিসোসিয়েশন। ডিসোসিয়েশনে কি হবে, এই যে এই জিনিসটা বোঝা লাগবে, ডিসোসিয়েশন। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি আমাদের অ্যাকুয়াস সলিউশন হয় তাহলে এটা ভেঙে যাবে। ভেঙে কি হবে এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে, আর কিছু না। তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, তাহলে ম্যাগনেসিয়াম 2+ হয়, আর এখানে ক্লোরিন দুটো অ্যাটম আছে না, তাহলে এখানে 2Cl- হয়, হয়ে গেল। সাথে পানিটা তো ডিসোসিয়েট হয়ে যাবে, ওই হাইড্রোজেন প্লাস আর OH- প্রডিউসড হয়। তাহলে সলিউশনে কি থাকলো, সলিউশনে থাকলো ম্যাগনেসিয়াম 2+, আর এখানে থাকলো আমাদের হাইড্রোজেন প্লাস, আর এখানে থাকলো Cl-, 2Cl দরকার নেই, শুধু Cl দিলেই হবে একটা, ওটা পরিমাণ, আর এটা OH-। তাহলে যখন ইলেকট্রিসিটি পাস হবে ওই একই ক্যাথোডে কি রিঅ্যাকশন লিখবো, দেখো ক্যাথোডে রিঅ্যাকশন লিখবো, ক্যাথোড রিঅ্যাকশন, সেখানে কি হবে, ক্যাথোড রিঅ্যাকশনে ক্যাটায়নগুলো ক্যাথোডে আসবে, তাহলে দুটো ক্যাটায়নের মধ্যে হাইড্রোজেন প্লাস আগে আসবে। তাহলে হাইড্রোজেন প্লাস আমি আগেই বলেছি একটা ইলেকট্রন গেইন করবে করে হাইড্রোজেন অ্যাটম, একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে মিলে হবে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে কি হবে, অ্যানোডে দুটোর মধ্যে কি আসবে, এটা আগে আসবে, এবং এখানে Cl- একটা ইলেকট্রন লুজ করে হবে ক্লোরিন অ্যাটম, একটা অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে মিলে হবে ক্লোরিন গ্যাস, এটা ডিপোজিট হবে এবং যখন বাবল সাইজ হবে বেরিয়ে যাবে। তাহলে সলিউশন, ইন সলিউশনে কি থাকবে, ইন সলিউশন থাকবে এখানে ম্যাগনেসিয়াম 2+ আর OH ইয়ে, তাহলে এখানে হবে ম্যাগনেসিয়াম 2+ আর OH-, তাহলে এটা হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। Mg-OH হবে না, যেহেতু এর ভ্যালেন্সি 2, তাহলে এখানে 2 হবে, ব্যালেন্স করলে এখানে 2 দিয়ে দিতে পারো। এই তাহলে এখন যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসে তাই কি পারবো না, একই। যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসে তাহলে কি হবে, এটা ডিসোসিয়েট হয়ে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3+ আর 3Cl- হয়ে গেল। তাহলে ওয়াটারটা ডিসোসিয়েট হয়ে হবে হাইড্রোজেন প্লাস আর OH-, বুঝতে পেরেছো? তাহলে এখানে থাকবে কি অ্যালুমিনিয়াম 3+, Al3+, আর এই যা আছে তাই থাকলো। তাহলে এখানে কি হবে, ক্যাথোড রিঅ্যাকশন যা অ্যানোড রিঅ্যাকশনটা, কিন্তু সলিউশনে কি হবে অ্যালুমিনিয়াম 3+ আর OH-, সলিউশনে রিঅ্যাকশনটা হবে অ্যালুমিনিয়াম 3+ আর এটা OH-, এটা মিলে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তবে অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3 এর 1, তাই এটা হবে 3, তাহলে এখানে 3টা OH লাগবে। তো যাই হোক, আমি তোমাদের এই চ্যাপ্টার ইলেকট্রোলাইসিসে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের টোটালি নোট করে দেবো এবং A to Z
পুরাটা বুঝিয়ে দেবো, তোমরা যদি ক্লাসটা শুনে থাকো আমার মনে হয় লিখতে পারবে। আর শুধু সোডিয়াম ক্লোরাইড কেন, যে কোনো ধরনের, তবে আরও একটু মল্টেন স্টেটটা শেখাতে পারলে ভালো হতো, তাহলে একটা পরিপূর্ণ লেসন হতো। বাট আমি অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, হয়তো তোমরা অনেকেই মনে করছো স্যার আর কতটুকু ক্লাস নেবে। তো আমার দিক থেকে কোনো বাধা নেই, আমি যদি মনে করো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যদি একটা না লেকচার দিই আমার কোনো প্রবলেম হয় না। তো যা হোক এই পর্যন্ত। তবে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আমার কথাগুলো তোমরা শুনবে। নাম্বার 1, প্রথম কথা হলো যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, যে যে ধর্মের মানুষ আমরা হই না কেন, নাম্বার 1 সেই ধর্মের প্রতি গভীর আনুগত্য প্রকাশ করা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদেরকে পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য আমাদেরকে শিক্ষক সবার আগে আমাদের বাবা মার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা এবং 100% বাবা মার কথা অনুসারে চলা। কারণ পৃথিবীতে বাবা মা, যে কোনো বাবা মা, অর্থাৎ বাবা মা তো বাবা মাই, বাবা মা অবশ্যই একটা সন্তানের জন্য এটা কল্যাণকর। বাবা মার তোমার জন্য অনেক ভালো উপদেশ দিবে। হয়তো আমরা বাবারা হয়তো সঠিক পথে নাও চলতে পারি, কিন্তু বাবা মা প্রত্যেকটা সন্তানের জন্য সঠিকভাবে চলার জন্য সে দিক নির্দেশনা দিয়ে থাকে। এই জন্য সন্তানদের উচিত হবে বাবা মার কথাগুলো ফলো করা। নাম্বার 3 হলো টিচাররা তোমার অনেক হেল্পফুল একটা কম্পোনেন্টস। তুমি টিচারদের কথাগুলো শুনবা এবং তোমার অনেক হেল্প হবে তোমার লাইফের জন্য। নাম্বার 4 হলো তুমি নিজেকে অনেক স্মার্ট হিসাবে তৈরি করার চেষ্টা করো। স্মার্টনেস অর্থ এই নয় ভালো পোশাক পরলাম, চেহারার মেকআপ টেকআপ করলাম, এটাকে স্মার্টনেস বলে না। স্মার্টনেস ডিপেন্ড করে তোমার কথা বলার ধরন, তোমার বিহেভিয়ার, তোমার চালচলন, তোমার নলেজ, সব কিছু মিলেই তোমার স্মার্টনেস। এবং এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে তোমাকে পিছিয়ে পড়লে হবে না, তোমাকে অনেক বেশি এগোতে হবে। ইভেন তোমার বাসার সমস্ত কাজগুলো তোমাকে করতে হবে, তোমার কাপড় ধোয়া থেকে শুরু করে, তোমার নিজের কাপড় চোপড় আয়রন করা থেকে শুরু করে, তোমার বাবা মাকে হেল্প করবে এবং তুমি যেন একটা পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি হতে পারো। এবং আমরা চাবো আমাদের সন্তানরা এই বাংলাদেশকে একটা আদর্শ সন্তান হিসাবে এই বাংলাদেশকে বিশ্বের বুকে দাঁড় করাবে এবং তোমরাই পারবে। এবং আমরা মনে করি আমাদের দেশের ছেলেমেয়েরা সব থেকে বেশি স্মার্ট। তোমাদের দেশের অন্যান্য দেশের ছেলেমেয়েরা কিন্তু স্মার্ট না, কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা এখন এই বয়সে খুব স্মার্ট হয়, উপরে গেলে কিন্তু একটু যেন কেমন হয়ে যায়। কিন্তু এটা ধরে রাখতে হবে এবং তোমাদের সততা, তোমাদের চেষ্টা, তোমাদের পরিশ্রম দিয়ে অনেক এগিয়ে যেতে হবে, বিশ্বের বুকে আমাদেরকে দাঁড় করাতেই হবে এবং আমরাই দোয়া করি। ওকে, সবাই ভালো থাকবে। এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে, মঙ্গলবারে ক্লাস আছে তোমাদের সাথে, আবার দেখা হবে। এই পর্যন্ত সুস্থ থাকবে, নিজেকে সুরক্ষিত রাখবে। আল্লাহ হাফেজ।